আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের পরীক্ষা চলে এসেছে। আগামী 7 তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। পরীক্ষার আগে হয়তো আমার আর ক্লাস পাবো না, সে কারণেই পরীক্ষার কথা দিয়ে আমি আজকে শুরু করব। আমাদের এই কোভিড-19 কারণে আমরা গত 5 মাস ধরে অনলাইনের ক্লাস করছি এবং পরীক্ষাও আমাদেরকে অনলাইনে নিতে হবে। গত 1 সপ্তাহ ধরে আমাদের সমস্ত টিচাররা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে অনলাইনে কিভাবে তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ, অনলাইনে পরীক্ষা কোন ওয়েবসাইটে, কোন লিংকে কিভাবে যেয়ে দিতে হবে। আমার মনে হয় যে এটা নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। এটা নিয়ে বিস্তারিতভাবে আইসিটি ডিপার্টমেন্ট সহ আমাদের অনেক অভিজ্ঞ এবং অনেক সম্মানী টিচাররা অনেক কথা বলেছেন। তোমাদের কাছে এই বিষয় ক্লিয়ার হয়েছে বলেই আমি মনে করি। তো তোমরা আরো বেশি যদি বুঝতে না পারো, সেই স্যার বা ম্যাডামের লেকচারটা বারবার করে শুনবে, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে তোমাদেরকে পরীক্ষা সংক্রান্ত একটা রিভিউ ক্লাস নিব। তোমরা তো জানো, সিলেবাস তো অলরেডি আমি আরো 1 সপ্তাহ বা 10 দিন আগে দিয়ে দিয়েছি। তো তোমাদের কৃষি শিক্ষার দুটো পত্র থেকেই এমসিকিউ প্রশ্ন করেছি আমরা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো প্রথম পত্র থেকে 3টা অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে 3টা অধ্যায়, মোট 6টা অধ্যায়ের সিলেবাস তোমাদের জন্য দেয়া ছিল। তো আমরা কোভিড-19 জন্য আমাদের কলেজ বন্ধ হওয়ার আগেই ক্লাসেই আমরা কিন্তু সব অধ্যায়গুলো তোমাদেরকে পড়িয়েছিলাম খুব ধারাবাহিকভাবে এবং সুন্দর করে। তো গত এই 5 মাস ধরেও এই অধ্যায়গুলি মোটামুটি আবার আমি রিভিশন করিয়েছি তোমাদেরকে। প্রথম পত্রের 3টা অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 3টা অধ্যায়। তো আজকে আমি 2 ভাগে ভাগ করেছি ক্লাসটা। যদি পরীক্ষার আগে তোমাদের আরেকটা ক্লাস আমি পাই, তাহলে সেদিন আমি দ্বিতীয় পত্রের উপর কথা বলবো। আজকে প্রথম পত্রের 3টা অধ্যায়ের একটা রিভিউ ক্লাস নিব আমি তোমাদের। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আমার এই লেকচারের মধ্যেই তোমাদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকবে। কি ধরনের প্রশ্ন হতে পারে, কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বে, কিভাবে পড়লে তোমরা সহজে এমসিকিউ প্রশ্নগুলো আনসার করতে পারবে, এই সম্পর্কে আমি বিস্তারিত আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তো এখন আমি সরাসরি তোমাদের প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক স্লাইডে চলে যাব। আচ্ছা, তো আমরা এখন স্লাইডে চলে এলাম। তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার এই রিভিউ ক্লাসে। তো তোমরা দেখো যে প্রথমেই যেই অধ্যায়টা ছিল কৃষি শিক্ষা প্রথম পত্রের বাংলাদেশের কৃষি, খুবই বেসিক একটা অধ্যায় এবং কৃষি নিয়ে যত মানে গুরুত্বপূর্ণ সাধারণ মানে কি বলে তোমার প্রাথমিক কথাবার্তা, সেগুলো আমরা বাংলাদেশের কৃষি ক্লাসে পড়েছিলাম। তোমরা একটু স্লাইডগুলো খেয়াল করো। আমি বলছি যে আমাদের মৌলিক চাহিদা পূরণ করে হচ্ছে কৃষির ক্ষেত্র, এবং আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মৌলিক চাহিদাগুলো কি। এই স্লাইডেও আমি সেটা দেখিয়েছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, প্রত্যেকটা এর চাহিদাই আমরা কৃষি থেকে পূরণ করে থাকি। তারপর আমি বলেছিলাম যে কৃষির ক্ষেত্রগুলো কি। ক্ষেত্রগুলো হচ্ছে মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, গবাদি পশু, গৃহপালিত পাখি এবং সামাজিক বনায়ন। তো তোমরা দেখবে যে এমসিকিউ প্রশ্নে তোমাদের 4টা প্রশ্ন দেয়া থাকবে, তার থেকে একটা চুজ করতে হবে। তোমাকে প্রথমেই বিষয়টাকে, প্রশ্নটাকে বুঝতে হবে
বুঝে তারপরে তুমি উত্তরটা সিলেক্ট করবে। তুমি যদি একবার সাবমিট দিয়ে ফেলো তাহলে কিন্তু ওটা আর তুমি সংশোধন করতে পারবে না, বা তোমার অপশন একবারই থাকবে যে তুমি একবার দিতে পারবে। যে এই যে ক্ষেত্র ব্যাপারটা, যদি এরকম প্রশ্ন থাকে যে কৃষির ক্ষেত্র নয় কোনটি, তো আমি এখানে তোমাদেরকে 6টা ক্ষেত্র দেখিয়েছি। তো তুমি যদি নিজে না জানো যে কৃষির ক্ষেত্রগুলো কোনগুলো, তাহলে কিন্তু তুমি কোনটা নয় বা কোনটা কৃষির ক্ষেত্র এটা তুমি পছন্দ করতে পারবে না। তোমার উত্তরে থাকবে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ, চতুর্থ পছন্দ, এ বি সি ডি ক খ এগুলো থাকবে না। তো তোমাকে ক্ষেত্রগুলো ভালো করে জানতে হবে। তো মাঠ ফসলটা কি, আসলে মাঠ ফসল কেন বলা হয়, মাঠ ফসলের উদাহরণ কি, কি কি কোনগুলোকে মাঠ ফসল বলা হয়। হয়তো প্রশ্নে এরকম থাকলো যে মাঠ ফসলের উদাহরণ কোনগুলো, 4টা অপশন থাকলো, তাহলে তুমি যদি উদাহরণ না জানো তাহলে আনসার করতে পারবে না। তো আমি এরকম তোমাদের স্লাইডেও দেখিয়েছি, তোমাদের বইয়েও এগুলো খুব স্পষ্ট করে সুন্দর করে দেয়া আছে। আমি আরেকটা কথা খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন আনসার করার জন্য বা এমসিকিউ পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের যে টেক্সট বুকটা আছে সেটা খুব মনোযোগ দিয়ে বারবার রিডিং পড়া ছাড়া তোমাদের কোনো বিকল্প নেই। কারণ তুমি যদি তোমার টেক্সট বুকটা ভালো করে না পড়ো বা তোমার প্রতিটা অধ্যায় গুরুত্বর সাথে একদম এ টু জেড মনোযোগ দিয়ে না পড়ো, তাহলে তুমি কখনোই এমসিকিউ সঠিকভাবে আনসার করতে পারবে না। কারণ প্রতিটা লাইনের মধ্যে থেকে এমসিকিউর প্রশ্নগুলো তুলে আনা হয় বা আমরা ওইভাবেই প্রশ্ন করি, এবং তোমাদের বইয়ের পিছনে প্রতিটা অধ্যায়ের পিছনে যেই এমসিকিউ গুলো দেয়া আছে তোমরা সেগুলো বারবার করে পড়বে, সেগুলো সলভ করবে, তাহলেই দেখবে যে ওখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো আমি বলেছি যে মাঠ ফসলের বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে পড়তে হবে এবং মনে রাখতে হবে। মাঠ ফসলের প্রকারভেদ আমি বলেছিলাম অনেকগুলো, প্রায় 12টা। তো এখন এই মাঠ ফসলের প্রকারভেদের নাম এবং প্রতিটার উদাহরণ যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার জন্য এমসিকিউ পরীক্ষা অনেক কঠিন হবে। এরপরে আছে উদ্যান ফসল। উদ্যান ফসল আমাদের দেশে এখন খুবই কি বলে পরিচিত এবং কি বলে পরিচিত এবং খুব বেশি করে উদ্যান ফসলের চাষ হচ্ছে। এটা প্রতিটা মানুষ খুব আগ্রহ ভরে গ্রহণ করছে এবং এই চাষ আমাদের দেশে 5 বছর আগে যেই পরিমাণ করা হতো তার চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, এবং উদ্যান ফসলে কি হয়, লাভের পরিমাণ অনেক বেশি। তো মাঠ ফসলের সাথে উদ্যান ফসলের কি পার্থক্য, এবং এই যে উদ্যান ফসলের উদাহরণ, উদ্যান ফসলের বৈশিষ্ট্য, এগুলো তোমরা অনেকবার পড়বে এবং এর ভিতর থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তারপর আমি বলেছি যে উদ্যান ফসলের প্রকারভেদ কি কি হয়, ফুল জাতীয়, ফল জাতীয়, মশলা জাতীয়, সবজি জাতীয়। তাহলে তোমাদেরকে যদি এরকম প্রশ্ন করা হয় যে আম, তারপর মরিচ অথবা লাল শাক, এটা কোন ধরনের ফসলের উদাহরণ, তখন কিন্তু তোমরা উদ্যান ফসলের বলবে। আর যদি আরো বেশি স্পেসিফিক্যালি মানে আরো যদি সুনির্দিষ্ট করে জানতে চায় তখন তোমাদেরকে অবশ্যই বলতে হবে যে কোনটা ফুল জাতীয়, কোনটা ফল জাতীয়, মশলা জাতীয় অথবা সবজি জাতীয় ফসল। তো আমি আবারও বলছি যে এখানে রিডিং পড়া এবং মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে রিডিং পড়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, তারপরে সবজি জাতীয় গাছের প্রকারভেদ বলেছিলাম, গল্পের মতো করে তোমরা এগুলা পড়বে। আমার স্লাইডগুলা বারবার করে দেখবে, সাথে বই রিডিং পড়বে। আরো ভালো হয় যদি তোমরা কাছাকাছি কয়েকজন স্টুডেন্ট বন্ধুরা থাকো, তাহলে আলোচনা করে পড়া। আমি ক্লাসেও তোমাদেরকে এটা বলি যে একজন জোরে জোরে রিডিং পড়বে আর অন্যরা শুনবে, এবং একটা টপিক শেষ হয়ে গেলে সবাই মিলে সেটা আলোচনা করবে। এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি। এতে তোমার শোনা, আলোচনা করা, বোঝা, অল্প সময়ের মধ্যে অনেক বেশি ইনফরমেশন নেয়া এবং ইনফরমেশন দেওয়ার কাজটা হয়ে যায়। তারপরে বাংলাদেশের কৃষির ক্ষেত্রের মধ্যে আমরা মৎস্যর কথা পড়েছিলাম, যে মাছ, সেই মাছটা আসলে এই যে মাছ শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ড প্রাণী। তারপরে প্রশ্ন থাকতে পারে যে মাছ কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়, ফুলকার সাহায্যে। তো
আমি অতীতেও দেখেছি যে তোমাদের সিনিয়র ভাইয়ারা প্রশ্ন করেছি, এটা বলতে পারে না। ওরা বলে যে ফুলকার সাহায্যে বলতে পারে না, মানুষের মতো বা অন্যরকম একটা আজব টাইপের আনসার করে ফেলে। তো এটা হলো না জানার এবং না পড়ার কুফল আর কি। তারপরে আমি মাছ মাছ সম্পদের তোমরা মাছের নামও জানো না, মাছ তো দেখোই না, এবং তোমরা মাছ খাও না। অধিকাংশ তোমাদের জেনারেশনের ছেলে মেয়েরা মাছ পছন্দ করে না। তো মাছের গুরুত্ব কি, মাছ খেলে কি হয়, মাছ থেকে আমরা কি পাই, এগুলো কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে আলোচনা করেছি। তারপর মৎস্য সম্পদের উৎসগুলো কোন কি, মাছ চাষ আমরা কেন করব, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা করলে আমাদের কি কি লাভ হবে, আমি বিস্তারিতভাবে পয়েন্ট করে করে প্রতিটি পয়েন্টের আন্ডারে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে অনেক কথা বলেছি। তারপরে আসে কৃষির আরেকটা অনেক বড় ক্ষেত্র, সেটা হচ্ছে গবাদি পশু। তো এই গবাদি পশু কোনগুলো? গরু, মহিষ, ছাগল, ভেড়া, এগুলো হচ্ছে আমাদের দেশের গবাদি পশু। গবাদি পশু থেকে আমরা যেমন মাংস পাই, সেই সাথে আমরা দুধ পাই, তার সাথে আমরা অনেক ধরনের শিল্পের কাঁচামাল এবং চামড়ার মতো মূল্যবান জিনিস পেয়ে থাকি, যা আমাদের দেশের কি বলে তোমার ইকোনমিতে অনেক বড় প্রভাব ফেলে, এবং এগুলো ছাড়া আমাদের অর্থনীতি প্রায় অচল। তো এই গবাদি পশুর গুরুত্ব, তার মানে যেটাই আমি পড়িয়েছি সেটার গুরুত্ব আমি সাথে সাথে তোমাদেরকে বলে দিয়েছি। আবার যদি, এটা তো রিভিউ ক্লাস, সো আমি তোমাদেরকে শুধু পয়েন্টগুলো কিভাবে পড়বে, কতটুকু পড়বে, কেমন করে পড়লে তোমাদের মানে তোমরা লাভবান হবে, এই ব্যাপারগুলাই আমি বেশি বলবো। তো তারপর অনেক সময় বলে যে গবাদি পশুর উপজাত দ্রব্য কোনগুলো, নাম বলো, বা আসলে থাকতে পারে যে গবাদি পশুর উপজাত দ্রব্য কোনগুলো, এরকম 4টা অপশন থাকলো। চামড়া, গোবর, নাড়িভুড়ি, শিং, পায়ের খুর, চর্বি, দাঁত, রক্ত, পশম বা লোম। এই নামগুলো মনে রাখা খুব কঠিন কিছু না। এরপরে আসে গৃহপালিত পাখি। তো গৃহপালিত পাখির মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে যেগুলো আমরা গৃহে পালন করি এবং ডিম এবং মাংস উৎপাদনের উদ্দেশ্যে, এবং তার সাথে সাথে অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে। তো মোটামুটি হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তারপর কোয়েল, এগুলা হচ্ছে তোমার আমাদের যে পোলট্রির উদাহরণ। তারপর পোলট্রি আমরা কেন পালন করব, এটা পালনের উদ্দেশ্যটা কি, এগুলো ব্যাপার ছিল। আবার ওই আমি একই কথা বললাম যে মাছের গুরুত্ব, গবাদি পশুর গুরুত্ব, পোলট্রির গুরুত্ব, সমস্ত গুরুত্বগুলো তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। সামাজিক বনায়ন একটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু এখন আমাদের, যে আমাদের পরিবেশ রক্ষার জন্য এবং আমাদের জীবন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। তো এই সামাজিক বনায়ন তোমরা দেখবে যে কাকে বলে এবং কোন মানে কোন কোন নামে বিকল্প নাম আছে সামাজিক বনায়নের, যেমন কমিউনিটি বনায়ন, পল্লী বনায়ন, অংশগ্রহণমূলক বনায়ন, কৃষি বনায়ন, এরকম সামাজিক বনায়নের বিভিন্ন নাম আছে। তো তোমরা যদি এটা না জানো, তখন ওই এমসিকিউতে 4টা প্রশ্ন থাকলে ওখান থেকে তোমরা সঠিক সঠিক উত্তরটা বাছতে পারবে না বা পছন্দ করতে পারবে না। তারপর আমি আগেও বললাম যে প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য, সামাজিক বনায়নের বৈশিষ্ট্য কি, কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা সামাজিক বনায়ন বলবো, সামাজিক বনায়নের গুরুত্ব, কেন আমরা সামাজিক বনায়ন করব, সামাজিক বনায়ন করলে কি হবে, আমাদের কি লাভ হবে, আমাদের পরিবেশের কি লাভ হবে, অর্থনৈতিকভাবে আমরা কিভাবে লাভবান হব, সেগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরে আছে যে বাংলাদেশের কৃষির তথ্য এবং সেবা প্রাপ্তির কতগুলো উৎস আছে। যে আমরা কৃষি প্রধান দেশ, আমাদের দেশের প্রায় 90% লোক কৃষির সাথে জড়িত। তারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। তো তারা যাতে সহজে তাদের কৃষি কাজটা সুন্দরভাবে মানে লাভজনকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য কৃষির তথ্যগুলো পাওয়ার জন্য বিভিন্ন তথ্য সেন্টার আছে বা সেবা প্রাপ্তির উৎস আছে, এগুলোও তোমাদেরকে জানতে হবে।
তো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে সেগুলো আলোচনা করিয়েছিলাম। যেমন একজন অভিজ্ঞ কৃষক একটা অনেক বড় উৎস কৃষি তথ্য এবং সেবার। তারপরে আমাদের দেশে বিভিন্ন বিদ্যালয় আছে, ইউনিভার্সিটি আছে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তোমার কলেজ, ডিপ্লোমা সেন্টার, বিশ্ববিদ্যালয়, সেখানে কৃষি বিষয়ে মানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিও দেয়া হয়। এবং এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত কৃষির বিভিন্ন সমস্যা, তারপর সমাধান এবং সম্ভাবনা নিয়ে কাজ করে। এবং শুধু কাজ করেই তারা ক্ষান্ত হয় না, তারা এই সমস্ত নিত্য নতুন তথ্যগুলো কৃষির যেই সমস্ত ছোটখাটো কি বলে তোমার কৃষক পর্যায়ে বা জেলা উপজেলা পর্যায়ে এগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কারণ এই তথ্যগুলো কাজে লাগিয়ে কৃষকরাই আমাদের কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান কোথায় আছে, তারপর কোথায় কি শিক্ষা দেয়া হয়, কোন লেভেল পর্যন্ত পড়ানো হয়, যে স্নাতক পর্যায়ে কোনগুলো করে, স্নাতকোত্তর পর্যায়ে, এবং আরো বেশি পিএইচডি ডিগ্রি কোন বিশ্ববিদ্যালয়গুলো দেয় আমি তোমাদেরকে বলেছি এবং বইও তোমাদের আছে। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম এবং মানে দেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়। তারপরে আস্তে আস্তে আরো অনেকগুলো কৃষি ইউনিভার্সিটি হয়েছে এবং সামনে আরো আরো অনেক কৃষি বিশ্ববিদ্যালয় হবে এবং কৃষি নিয়ে আরো কাজ হবে। এরপরে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র কৃষির পণ্যগুলো নিয়ে বা কৃষির ফসলগুলো নিয়ে গবেষণা করে। যেমন ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, পাট গবেষণা, মানে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে যারা তাদের নিজস্ব কাজগুলো ধারাবাহিকভাবে এবং যত্নের সাথে করে থাকে। তো তারপরেও আমাদের বাংলাদেশ কৃষি সম্প্রসারণের সরকারি অফিস আছে, বেসরকারি অফিস আছে, তারপর হচ্ছে টিভি, রেডিও, তারপর ই কৃষি, ইলেকট্রনিক কৃষি যেটা অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়। তারপরে আমাদের দেশে প্রচুর এনজিও আছে যারা কৃষি নিয়ে কাজ করে, যেমন বিভিন্ন বীজ, চারা, কীটনাশক, সার, অনেক কিছু নিয়ে কাজ করে। এবং এনজিও আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তো সেই এনজিও গুলো যেমন ব্র্যাক, প্রশিকা, এগুলোর কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তারপরে আমরা তো এখন একেবারেই ডিজিটাল বাংলাদেশ। ইন্টারনেটে কৃষি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেখানে তোমার ওয়েবসাইটে ঢুকলেই কৃষির যে কোনো সমস্যা নিয়ে যে কেউ তথ্য পেতে পারে এবং ইমেইল করতে পারে, ভিডিও কনফারেন্সিং করতে পারে, গবেষণামূলক তথ্য, কৃষি বিষয়ক তথ্য, মানে যা তাদের প্রয়োজন, কৃষকের বা কোনো কৃষি বিজ্ঞানী অথবা কৃষি নিয়ে যারা কাজ করতে চায় তারা সহজেই এই তথ্যগুলো পেতে পারে। এবং বাংলাদেশের কৃষি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যারা যারা কৃষি নিয়ে কাজ করে তাদের প্রত্যেকের নিজস্ব একটা করে ওয়েবসাইট আছে। যে কেউ চাইলেই সেই সমস্ত ওয়েবসাইটে ঢুকে তার প্রয়োজনীয় পরামর্শ, সমাধান এবং তথ্য নিতে পারে। তো এই মোটামুটি কৃষি, বাংলাদেশের কৃষির প্রথম অধ্যায়টা ছিল বাংলাদেশের কৃষি। আমি তোমাদেরকে আবার একটু রিভিউ করে দিলাম। এরপরে আমরা দেখব যে ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায়ে আমরা কি কি পড়েছিলাম। তো এখানে প্রথমেই ছিল যে মাটি শ্রেণী বিভাগ। আমরা মাটিতে চাষ করি, দেখতে আমাদের সব মাটিকেই মাটির মতো মনে হয়, একই রকম মনে হয়, কিন্তু আসলে মাটির শ্রেণী বিভাগ আছে এবং ফসল রোপণ করার জন্য এবং কোন মাটিতে কোন ফসল ফলালে ভালো হবে সেটা জানা খুব বেশি জরুরি। তো এই শ্রেণী বিভাগটা তোমাদের জানতে হবে। তারপরে ছিল যে মাটির পিএইচ, মানে হাইড্রোজেন আয়নের যেই পরিমাপ,
সেটা হচ্ছে পিএইচ। এখানে মাটিকে ৩ ভাগে আমরা ভাগ করেছিলাম: অম্লীয় মাটি, নিরপেক্ষ মাটি এবং ক্ষারীয় মাটি। এবং আ উম ফসলগুলো কোনো ফসল আছে যেটা অম্লীয় মাটি পছন্দ করে। আবার কোনো ফসল নিরপেক্ষ মাটি, আমরা ইউজুয়ালি বেশিরভাগ ফসলই নিরপেক্ষ এবং প্রশম মাটিতে ভালো হয়। আবার কোনো মাটি আছে যারা অম্লীয় মাটি পছন্দ করে। তো এই যে মাটি কেন অম্লীয় হয়, ক্ষারীয় হয়, আ এটার কি কারণ? কিভাবে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব দূর করা যায়? মাটির অম্লত্ব, ক্ষারত্বের মধ্যে পার্থক্য কি? আ কিভাবে এটা পরিমাপ করা যায়? আমরা কিভাবে জানবো? আমরা তো চোখে দেখে বুঝবো না যে একটা মাটি আ অম্লীয় মাটি না আ উম ক্ষার ক্ষার মানে ক্ষারযুক্ত মাটি। তো সেই কারণেই অনেকগুলো পদ্ধতি ছিল। আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে যে পিএইচ মিটার আছে। আমাদের যেমন জ্বর হলে থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপি, তো পিএইচ মিটারও সেরকম, যে পিএইচ মিটারে রিডিং ওঠে এবং আমরা জানি যে মাটির পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত। তো 0 থেকে ৭ হচ্ছে, ৭ এর নিচে হচ্ছে, এটা হচ্ছে ক্ষারীয় মাটি। তো 6.5 থেকে 7.5 এই মাঝামাঝি অবস্থা হচ্ছে নিরপেক্ষ বা প্রশম মাটি। আর 7 এর কিছুটা উপরে চলে গেলেই 14 পর্যন্ত এটাকে ক্ষারীয় মাটি বলা হয়। তো তোমরা নিশ্চিত থাকো যে এই অম্লীয় এবং ক্ষারীয় মাটির যে পিএইচ এর রেঞ্জ, এটার উপর প্রশ্ন থাকেই, প্রতি বছর থাকে। এবং শুধুমাত্র থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালেও তোমাদেরকে এটা জিজ্ঞেস করা হয় এবং এটা জানা খুব বেশি জরুরি। পিএইচ মিটারের সাথে সাথে লিটমাস পেপার, তারপর কিট এবং মুনসেল কালার চার্ট, তারপর পকেট পিএইচ মিটার বা ডিজিটাল কিট, এগুলা ব্যবহার করে আমরা মাটির পিএইচ জানতে পারি। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ছবি দিয়ে যে কোনটা কিরকম হয়। তারপরে আমি আবার তোমাদেরকে রেঞ্জটা দিয়েছিলাম যে তীব্র, মধ্যম এবং ঈষৎ। মানে তীব্র অম্লীয় মাটি কাকে বলবে, তীব্র ক্ষারীয় মাটি কাকে বলবে, এই রেঞ্জগুলা তোমরা একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখবে এবং একটার সাথে আরেকটার পার্থক্য করে করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে সহজেই মনে থাকবে। আমি তোমাদেরকে আগেও বললাম যে এই অম্লত্বের কারণ কি, ক্ষারকত্বের কারণ কি, কিভাবে আমরা এই অম্লত্ব, ক্ষারকত্ব দূর করতে পারবো, মাটি সংশোধন করতে পারবো, সেই পদ্ধতিগুলো আমি ডিটেইল একদম আস্তে আস্তে করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা একটু রিকল করো, বই পড়ো, আমার লেকচারটা শোনো এবং নিজেদেরকে নিজেরা বোঝানোর চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, তাহলেই অনেক সহজ হয়ে যাবে। তো আমি বললাম যে আমরা তো মাটি ধরো একটা কৃষকের যে জমিটা আছে, সে এমন একটা ফসল চাষ করতে চায়, কিন্তু ওই মাটিটা ওই ফসল চাষ করার জন্য উপযুক্ত না। তখন কৃষক কি করবে? তার কাছে হয়তো ওই ওই ফসলের বীজটাই আছে। তখন সে ওই মাটিটাকে সংশোধন করে নিবে। সেই সংশোধনের পদ্ধতিগুলো আমি একটা একটা করে আলোচনা করেছিলাম। তো বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সার কাকে বলে, এই অণুজীব সার কিভাবে মাটির স্বাস্থ্য ভালো করে এবং ফসলের মানে উর্বরতা এবং মানে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কিভাবে বৃদ্ধি করে, এগুলো ডিটেইলে তোমাদেরকে আলোচনা করেছিলাম। ট্রাইকোডার্মা কথা বলেছিলাম যে একটা মুক্তজীবী ছত্রাক। অনেক সময় তোমাদেরকে বলা হয় ট্রাইকোডার্মা কি, এটা কি ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোড না ভাইরাস, তোমরা বলতে পারো না। তাহলে ট্রাইকোডার্মা যে একটা মুক্তজীবী ছত্রাক, মুক্তজীবী তুমি মনে রাখো বা না রাখো, কিন্তু ট্রাইকোডার্মা হচ্ছে একটা ছত্রাক, এই ব্যাপারটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এরপরে ছিল সবুজ সার। সবুজ সার নিয়ে অনেক কথা আমি বলেছি। সবুজ সার কাকে বলে, কোনগুলো সবুজ সার, সবুজ সার কিভাবে মাটিতে সার সংযোজন করে, মানে তার উপকারিতা আর কি, এগুলো আমি বলেছি, তোমরা পড়ে নিও। তারপরে আছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করে? রাইজোবিয়ামের কাজই হচ্ছে যে বায়ুমণ্ডলীয় যে নাইট্রোজেন থাকে সেটা মাটিতে আবদ্ধ করে এবং সেই নাইট্রোজেন গাছের শিকড়ে কি করে, নডিউল আকারে আবদ্ধ করে এবং কি বলে, শিম্বি জাতীয় বা শিম জাতীয় গাছের শিকড়ে এগুলো গুটি আকারে মানে গুটি আকারে সংবদ্ধ করে বা মানে ধরে রাখে।
তো এটা একটা বড় ব্যাপার। তারপরে মাটির বুনট নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছিলাম। মাটির বুনটটা হচ্ছে আ মা যে মাটির কণা বুনট শ্রেণী গঠন করে, সে মাটিকে কণার ব্যাসের উপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতির শ্রেণীবিভাগ করা হইছে। সেই শ্রেণীবিভাগের কথাও আমি বলেছিলাম যে USDA পদ্ধতি, ISS পদ্ধতি, মোহরের ১০ ভগ্নাংশ পদ্ধতি, এগুলো আমি একদম ক্লিয়ার করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, সেখানে মাটির যেই কণাগুলা থাকে, মানে বালি, পলি এবং কর্দম, তার পার্সেন্টেজ গুলা মানে শতকরা ভাগ কোনটাতে কত ছিল, এগুলা একদম ডিটেইলে পড়িয়েছিলাম। এবং এই মাটির বুনটটা কেন ইম্পর্টেন্ট, মাটির বুনটটা কেমন করে রূপান্তর করা যায় ফসলের, মানে ফসল ফলানোর প্রয়োজনে আমরা এই মাটির বুনটটাকে পরিবর্তন করি বা পরিবর্তন করার প্রয়োজন হয়। তো সেটা কিভাবে করব তার পদ্ধতিগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। তো সবুজ সারের মাধ্যমে আমি এই যে দেখো সবুজ পাতা সার ব্যবহার করে খামারজাত সার, কম্পোস্ট, কেঁচো সার, তো এগুলো আমি একদম সুন্দর করে পড়িয়েছিলাম তোমাদেরকে। তো এই যে সবুজ পাতা সার কাকে বলে, খামারজাত সার কাকে বলে, খামারজাত সার কিভাবে মানে সার হিসেবে ব্যবহার করা হয়, মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কিভাবে বাড়ায় বা ধরে রাখে, সেই ব্যাপারগুলা বলেছিলাম। তারপর কম্পোস্ট সারের কথা বলেছিলাম। কারণ আমরা তো এখন মানুষ, আমরা যারা আছি জনগণ, সাধারণ জনগণ, তারা খুবই সচেতন। আমরা সবাই চাই জৈব সার ব্যবহার করতে। আমরা সব অর্গানিক জিনিস খুঁজি। আমরা অর্গানিক শাক, সবজি, ফলমূল সবকিছু খেতে চাই। সেই কারণে রাসায়নিক সারের পরিবর্তে এই যে সবুজ সার বলো, কম্পোস্ট সার বলো, ভার্মি কম্পোস্ট বলো, এগুলোর ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে এগুলো আরো বাড়বে। মানুষ আরো বেশি সচেতন হবে এবং আমরা এগুলা ব্যবহার করে খুব মানে গুরুত্বের সাথে, মানে যথাযথভাবে এবং সাফল্যের সাথে ফসল উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিলাম, কারণ তোমরা এই ছবিগুলো দেখোনি, চেনো না। আমি চেনানোর জন্যই প্রত্যেকটা জিনিসের ছবি আমি স্লাইডে যোগ করেছিলাম, তোমাদেরকে চেনানোর জন্য, দেখানোর জন্য, বোঝানোর জন্য। তো যে কম্পোস্ট সারের উপকারিতা আমি বলেছি, যে সবকিছুর উপকারিতা, বৈশিষ্ট্য, এগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে ছিল যে কম্পোস্ট সারের ধরনগুলো কেমন। তারপর হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, এটাও একটা টেকনোলজি, যাতে করে মাটির মানে জৈব সার বেশি যোগ করা যায় এবং আমাদের রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমে যায়। তো এগুলো আমি পড়িয়েছিলাম। ভার্মি কম্পোস্টে যেই কেঁচোগুলা ব্যবহার করা হয়, সেই কেঁচোগুলা কয় ভাগে বিভক্ত, তাদের নামগুলো কি, এবং আমরা জানি যে ভার্মি কম্পোস্টে হিউমাসটাই মাটিতে যোগ হয়ে মাটিতে জৈব উপাদান যুক্ত করে। তো এই যে হিউমাসটা কি আসলে, ভার্মি কম্পোস্টকে সাধারণ অর্থে হিউমাস বলা হয়। তো এই হিউমাসটাতে কি কি থাকে, কিভাবে হিউমাসটা কেঁচোর সাথে মাটির সংমিশ্রণ করে বের করা হয়, এই প্রসিডিওরটা তোমরা যদি না জানো, তাহলে ভিতর থেকে প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবে না। তারপরে ভার্মি কম্পোস্টের প্রভাব কি মাটির উপর, এবং ভার্মি কম্পোস্টে এবং সাধারণ যেই কম্পোস্ট থাকে সেই কম্পোস্টের মধ্যে পুষ্টিমানের আমি একটা কম্পারিজন লিস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম, এটাও তোমরা ভালো করে দেখবে। তারপরে আমি পড়িয়েছিলাম যে ভূমি ক্ষয় কি, কেন ভূমি ক্ষয় হয়, ভূমি ক্ষয় হলে কি কি ক্ষতি হয়, কিভাবে হয়, প্রাকৃতিক এবং কৃত্রিম, সেই বিভিন্ন পদ্ধতিগুলোর নাম সরি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং দেখো ছবির মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। কৃত্রিম ভূমিক্ষয় আসলে মানুষের দ্বারাই হয়। মানবিক ভূমিক্ষয় এবং কৃত্রিম ভূমিক্ষয়ের মধ্যে অনেক সম্পর্ক আছে। আমরা মানুষ, আমরাই পরিবেশের জন্য অনেক হুমকি। আমরা নিজেদের প্রয়োজনে বন কেটে উজাড় করে ফেলছি, আমরা পাহাড় কেটে ফেলছি, জুম চাষ করছি, এরকম বিভিন্ন কারণ আছে যেগুলো ভূমিক্ষয়ের একেবারে প্রত্যক্ষ কারণ। তারপরে ভূমিক্ষয়ের ক্ষতিকারক প্রভাবগুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তারপরে কিভাবে আমরা এই ভূমিক্ষয়টা রোধ করতে পারবো,
তারও কতগুলো পন্থা এবং উপায় আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা দেখবা। আর ভূমি সংরক্ষণ কিভাবে করব, ভূমি সংরক্ষণ করার উপকারিতা কি, ভূমি সংরক্ষণ কেন করতে হবে, কি কি উপায়ে করা যায়, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো সেই উপায়গুলোর মধ্যে তোমাদের হয়তো মনে পড়ছে, আমি একটু বলি তাহলে তোমরা রিকল করতে পারবে। যেমন শস্য পর্যায় গ্রহণ করা, ফসল ব্যবস্থাপনা করা, মালচিং প্রয়োগ, পাহাড় বা টিলায় ধান চাষ করে বনভূমি সৃষ্টির মাধ্যমে, এবং সমঢাল বাঁধ তৈরি করে, এরকম বিভিন্ন পদ্ধতি আমি বলেছিলাম এবং প্রত্যেকটা পদ্ধতি আলাদা আলাদা করে আলোচনা করেছিলাম। তো তোমরা একটু মনে করার চেষ্টা করো এবং আরেকবার আমার এই লেকচারটা শোনার পাশাপাশি বইটাকে রিডিং পড়ো। তো মোটামুটি এই পর্যন্তই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়। এখন আমরা তৃতীয় অধ্যায় নিয়ে খুব ব্রিফ, একদম ছোট করে একটু বলবো। তো এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, মানে একদম স্পেশাল প্রোডাকশন। যেমন কি, যে বীজ উৎপাদন কৌশল, যেমন পেঁয়াজ, আলু, সরিষা, এগুলোর বীজ আমরা কিভাবে উৎপাদন করব। তো আমরা জানি যে যে কোনো একটা ফসল চাষ করার জন্য প্রথমেই যেটা করতে হবে যে তার জাত নির্বাচন করতে হবে এবং সেই জাতটা সংগ্রহ করতে হবে, এবং সেই ফসলটা চাষ করার জন্য সেই জায়গার আবহাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আবহাওয়া যদি ফসল চাষের জন্য উপযোগী না হয়, তাহলে কিন্তু আমরা যেই উদ্দেশ্যে ফসলটাকে চাষ করছি সেটার উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে না। তারপরে সেই ফসল অনুযায়ী জমিটাকে তৈরি করতে হবে, যে কি অনুপাতে কি পরিমাণ সার দিয়ে কতটুকু গভীর করে আমরা জমিটাকে নির্বাচন করব। তারপরে সারের জন্য সুনির্দিষ্ট মাত্রা আছে, যেমন পেঁয়াজে তুমি যেই সার প্রয়োগ করবে আলুতে সেটা হবে না। আবার সরিষার জন্যও অন্যরকম একটা সারের প্রেসক্রিপশন হবে বা পরিমাণ হবে। তো আমরা সার প্রয়োগের সাথে সাথে সেচের একটা সম্পর্ক আছে, যে তুমি যদি খুব শুষ্ক বা ভিজা মাটিতে সার প্রয়োগ করো তাহলে গাছ সেটা গ্রহণ করতে পারে না বা অপচয় হয়ে যায়। আর গাছের প্রয়োজনীয় পানি সরবরাহের জন্যও আমাদের সেচ প্রদান করার প্রয়োজন হয়। তো আমি আগাছা নিয়েও তোমাদেরকে অনেক কথা বলেছি, যে নির্দিষ্ট ফসলের জমিতে অন্য কোনো গাছ, সেটা যদি ফসলের গাছ হয় সেটাও কিন্তু আগাছা। যেমন ধান গাছে যদি গম গজায় তাহলে সেই গম গাছটাও কিন্তু ধান গাছের জন্য আগাছা। তো সেই আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আগাছা পোকামাকড়ের আবাসস্থল হিসেবে কাজ করে, খাদ্য পুষ্টি নিয়ে নির্দিষ্ট ফসলের সাথে প্রতিযোগিতা করে এবং অনেক ধরনের প্রবলেম তৈরি করে। সেই কারণে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। পোকা এবং রোগ দমন খুব কঠোর হস্তে করতে হবে প্রথম থেকেই, কারণ আক্রমণ করার আগেই তুমি যদি সচেতন থাকো তাহলে দেখা যাবে যে এটার জন্য তোমাকে দুশ্চিন্তা করতে হবে না, বা মানে পেস্টিসাইড বা ইনসেকটিসাইড কোনোটাই প্রয়োগ করতে হবে না। তো মোটামুটি এই পর্যায়গুলো অতিক্রম করার পর বীজটা হবে, সেই বীজটা সংগ্রহ করতে হবে, পরিচর্যা এবং শোধন করতে হবে। আমরা বীজ সংগ্রহ করার পরে পুষ্ট সুন্দর বীজ সংগ্রহ করব, সেই বীজটাকে যথাযথভাবে পরিচর্যা করব। বীজের সাথে অন্য কিছু মিশে থাকলে, পোকামাকড়, গাছের পাতা, ছাল, এগুলাকে আমরা ইয়ে করে শোধন করব। তো বীজ সংগ্রহ করে কিন্তু কাজ শেষ হয়ে যায় না, সেই বীজটাকে মানে পরবর্তী বছর অথবা বাজারে বিক্রি করার জন্য প্রপার ওয়েতে, যথাযথ পদ্ধতিতে প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করতে হয়। সংরক্ষণ তুমি যদি ঠিক করে না করো তাহলে কি হবে, ওটাতে বিভিন্ন পোকা এবং রোগবালাই আক্রমণ করবে, তাতে করে বীজের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে যে ওই বীজটা পরবর্তী বছরে বা পরবর্তী সময়ে লাগানোর অনুপযোগী হয়ে পড়বে। সেই কারণে এই বীজ উৎপাদনের কৌশলগুলোকে যথাযথভাবে মেনে চলতে হবে এবং জানতে হবে। তো অণুজীব সার আমি আগে তোমাদেরকে গত মানে পূর্ববর্তী অধ্যায়ে বললাম যে অণুজীব সার উৎপাদন খুবই দরকার। অণুজীব সার আমরা ব্যাকটেরিয়া, ছত্রাক, শ্যাওলা, অ্যাক্টিনোমাইসিটিস এবং প্রোটোজোয়া এগুলাকে ব্যবহার করে আমরা অণুজীব সার তৈরি করি, এবং সেগুলোর মধ্যে রাইজোবিয়ামের কথা আমি বলেছি, অ্যাজোলার কথা বলেছি, ট্রাইকোডার্মার কথা বলেছি। তো এই যে রাইজোবিয়ামের কথা বললাম, যে রাইজোবিয়ামটা কি করে, ওই তোমার রাইজোবিয়াম, অ্যাজোলা এবং ট্রাইকোডার্মা প্রত্যেকটাই
বায়ুমণ্ডলীয় অক্সিজেনকে গাছের শিকড়ের মধ্যে নডিউল আকারে ফিক্স করে এবং সেখান থেকে গাছ খুব সহজেই নাইট্রোজেন পেয়ে থাকে। আমরা নাইট্রোজেন পাওয়ার জন্য গাছে ইউরিয়া সার ব্যবহার করি এবং সেই ইউরিয়া সার রাসায়নিক সার, এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, ধ্বংসাত্মক এবং এটা দামেও অনেক বেশি। তো আমরা যদি এই সমস্ত অণুজীব সার ব্যবহার করে সেখান থেকে গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে পারি, তাহলে সেটা যেমন আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে দেয়, পরিবেশ ঝুঁকি কমিয়ে দেয় এবং গাছের স্বাস্থ্য ভালো রাখে, সেই সাথে মাটির স্বাস্থ্য ভালো রাখে, মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয়। তারপরে পাটের পাটের রিবন রেটিং। পাট তো তোমরা চেনো যে পাট থেকে আমরা আঁশ পেয়ে থাকি এবং পাটকে সোনালী ফসল বলা হয়, গোল্ডেন ফাইবার বলা হয়। যদিও পাট তার ঐতিহ্য অনেকটাই হারিয়ে ফেলেছে, সিনথেটিক ফাইবার বলো বা অন্য কিছু সিনথেটিক জিনিস আসার কারণে পাটের ঐতিহ্য কমে গেছে, আমরা আর সেরকম করে পাটের ব্যবহার করছি না। কিন্তু বেশ কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে পাট কিন্তু তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য খুব বেশি করে কাজ করছে এবং পাট বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তো সেই কারণে এই পাটের রিবন রেটিং এটা জানা তোমাদের জরুরি। আমি ছোট করে বলি, রিবন অর্থ হচ্ছে ফিতা আর রেটিং অর্থ হচ্ছে পচানো, অর্থাৎ ফিতার আকারে পাটের ছাল পেঁচিয়ে পচানোর যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে রিবন রেটিং। তো এখন আমরা প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে এই রিবন রেটিং পদ্ধতিটা কেন চুজ করলাম বা এটা আমরা কেন করি ইদানিং, তো সেটা যদি তোমরা এই পার্থক্যটা দেখো তাহলেই বুঝবে যে কাটা পাট হতে সরাসরি ছাল ছাড়িয়ে নেওয়া হয়, কিন্তু প্রচলিত পদ্ধতিতে হচ্ছে পাটটাকে পচিয়ে ফেলা হয়, পানিতে ডুবিয়ে জাগ দেওয়া হয় এবং জাগ দেওয়ার পরে পচিয়ে সেখান থেকে পাটের আঁশটাকে ছাড়ানো হয়। তো এই যে পচানোর ব্যাপারটা, এই পচানোর কারণে কি হয়, পরিবেশ দূষণ হয়, পরিবেশের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যসম্মত হয় না। এবং এই প্রচলিত পদ্ধতিতে কোনো প্রযুক্তি নেই, কিন্তু রিবন রেটিং পদ্ধতিটা প্রকৌশলগত একটা প্রযুক্তি আছে এবং এটা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত। সেই কারণেই পাটের রিবন রেটিং পদ্ধতিটা ইদানিং কৃষকদের কাছে খুবই মানে গ্রহণীয় এবং তারা এটাই ব্যবহার করে। তো এরপরে আমরা রেশমের কথা বলেছি, যে তোমরা সবাই জানো যে রেশম চাষ করা হয়, রেশম থেকে আমরা কি পাই, আমরা সুতা পাই এবং এই রেশম চাষের বিভিন্ন মানে ধাপ আছে। তুত তুত একটা গাছ, তুত চাষের উপযোগী আবহাওয়া, মানে এই তুত গাছটা চাষ না করলে সেখানে রেশম পোকার চাষ করা যাবে না। তাহলে তুত চাষের উপযোগী আবহাওয়াটা প্রথমে নির্বাচন করতে হবে, তারপরে হচ্ছে তুত গাছ রোপণ এবং তার পরিচর্যা করতে হবে, তারপর সেই তুত পাতাটা সংগ্রহ করে রেশমের লার্ভা সংগ্রহ এবং পালন করতে হবে। তারপরে আছে যে এই রেশম পোকা থেকে যে পলু পোকার খোলস বদলানোর একটা শিডিউল থাকে, নির্দিষ্ট একটা সময় আছে যে কখন এটা হবে, এটা খেয়াল করতে হয়। তারপরে কোকুন বা গুটি সংগ্রহ করার পরে এই প্রক্রিয়াজাতকরণ করা হয়। প্রক্রিয়াজাতকরণ করার পর রেশমটাকে সংরক্ষণ করা হয়, তারপরে সুতা তৈরি করা হয়। আমি এগুলো নিয়ে তোমাদেরকে ক্লাসে অনেক কথা বলেছি, আজকে যেহেতু রিভিউ ক্লাস এই কারণে আমি এটা নিয়ে আর বেশি কথা বলছি না। তোমরা বইটাকে বারবার করে রিডিং পড়বে, তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। মাশরুমটা এমন একটা জিনিস যেটা অনেকে চেনেই না। আমি দেখেছি যে মাশরুম অনেকে চেনে না, খাওয়া তো দূরের কথা, কিন্তু এই মাশরুমটা চাষ করার জন্য আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু এবং মাটি খুবই উপযোগী। এবং বিভিন্ন ধরনের মাশরুম আছে, আমরা ইউজুয়ালি বাটন মাশরুমটা বেশি খেয়ে থাকি এবং দেখে থাকি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এটার ব্যবহার খুবই বেশি হয়, কিন্তু ওয়েস্টার মাশরুমও আমাদের দেশে প্রচুর চাষ করা হয়। তো এই মাশরুম চাষটা
ইদানিং সাভারে একটা মাশরুম সেন্টার আছে এবং আমাদের খামার বাড়িতে যেই কি বলে তোমার খামার বাড়িতে যে কৃষির সম্প্রসারণ অধিদপ্তর আছে সেখানেও মাশরুম নিয়ে প্রচুর কাজ করা হয়। তো এই মাশরুম চাষ মানুষ এখন একটু একটু করে জানছে এবং প্রচুর লোক এই মাশরুম চাষের সাথে জড়িত থেকে তাদের বেকারত্ব দূর করছে, কর্মসংস্থানের মানে ব্যবস্থা করছে এবং মাশরুম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খুবই পুষ্টিকর একটা খাবার। এই মাশরুম চাষ করার জন্য প্রথমে ল্যাবরেটরিতে কি করা হয়, পিডিএ একটা মিডিয়া তৈরি করা হয়, পটেটো ডেক্সট্রোজ অ্যাগার। তো এটা তোমরা আসলে আরো বড় হলে ভালো করে বুঝবে। সেই পিডিএ মিডিয়ার মধ্যে পিওর কালচার তৈরি করা হয়, মাশরুমের যেই টিস্যুটা আছে এটাকে কালচার করা হয়। তারপরে ওখান থেকে মাদার কালচার তৈরি করা হয়, মাদার কালচার থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য স্পন বা বেড তৈরি করা হয়। তো এগুলো আসলে খুবই মডার্ন টেকনোলজি, তোমাদের বইয়ে ডিটেইল লেখা আছে, তোমরা এটা পড়বা দেখবা, তোমাদের সমস্যা হবে না। তারপরে আছে মৌমাছি পালন এবং মধু উৎপাদন পদ্ধতি। তো মৌমাছি মধু তো আসলে খুবই আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। মধু ছাড়া আমাদের চলে না। যেমন তোমরা জানো যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর তার মুখে মধু দেওয়া হয় এবং আমরা ফান করে বলি যে যারা একটু কর্কশ গলায় কথা বলে বা বদরাগী, তা আমরা বলি যে জন্মের সময় তোকে কি মধু দেওয়া হয় নাই। তো সেটার দিক থেকেও এবং মধু অনেক রোগের জন্য অনেক উপকারী একটা ঔষধ হিসেবে কাজ করে। তো এই মৌমাছি পালন করে আমরা মধু উৎপাদন করি। সেখানে যে মৌমাছির একটি পরিবারে সাধারণত 3 ধরনের মাছি বাস করে, রানী, পুরুষ এবং শ্রমিক। তো রানী মৌমাছি খুবই ইম্পর্টেন্ট, যে একটা মৌচাকে একটাই রানী মৌমাছি থাকে এবং এই রানী মৌমাছি প্রতিদিন গড়ে 1500 থেকে 2000 ডিম পারে। তো এরপরে পুরুষ মৌমাছি যে আছে, পুরুষ মৌমাছি হচ্ছে কর্মী মৌমাছি হতে বড় কিন্তু রানী মৌমাছির থেকে ছোট এবং এই পুরুষ মৌমাছিগুলি খুবই অলস। এরা শুধুমাত্র রানীর গর্ভদান করা ছাড়া এরা অন্য কোনো কাজ করে না। শ্রমিক বা কর্মী মৌমাছিগুলো আকারে ছোট কিন্তু এরা অনেক কাজ করে। রানী বা পুরুষ লার্ভাকে খাওয়ানো, মৌচাক তৈরি, মধু সংগ্রহ করা, চাক পরিষ্কার এবং সংস্কার করা, মোম প্রস্তুত করা, এই ডিটেইল কাজগুলো এরা করে। তো মোটামুটি এভাবেই মৌমাছি পালন করে বিভিন্নভাবে এই মধু উৎপাদন করা হয়ে থাকে। তো এই যে 3টা অধ্যায়, বাংলাদেশের কৃষি, ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি এবং বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, এই 3টা অধ্যায় আমি খুব দ্রুততার সাথে তোমাদেরকে ব্রিফ করার চেষ্টা করলাম। তোমরা সবাই, আমি আগেও বললাম যে রিডিং পড়বে ভালো করে বইটা এবং বইয়ের পেছনে যে এমসিকিউ গুলো আছে সেগুলা বারবার করে পড়বে। তোমরা যদি সত্যি বইটা মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে রিডিং পড়ো তাহলে আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 50টা এমসিকিউ আনসার করা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। আর 50টা এমসিকিউ এর জন্য তোমরা কিন্তু সময় পাবে 50 মিনিট। তাহলে তোমার ভালো করে জানা না থাকলে এগুলো আনসার করতে অনেক বেশি সময় লেগে যাবে এবং 50 মিনিটের মধ্যে তুমি 50টা শেষ করতে পারবে না। এবং এই পরীক্ষাটাও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই পরীক্ষা না দিয়ে বা পরীক্ষায় ফেল করে কেউই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে না। তো আমি আশা করছি তোমরা সবাই এই পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে এবং আমার পরীক্ষাটা হচ্ছে 23শে সেপ্টেম্বর সকাল 11টায়। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং পড়ালেখা চালিয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।